প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অনলাইন টিউটোরিয়াল ক্লাসে স্বাগতম। আমাদের আজকের বিষয় রিফ্যাক্টরিজ। রিফ্যাক্টরিজের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। রিফ্যাক্টরিজের সাধারণ ধারণা। এই অধ্যায়ে আমরা যা যা আলোচনা করব তা সিলেবাস অনুযায়ী 1.1-এ রিফ্যাক্টরিজের সাধারণ ধারণা, 1.2-এ রিফ্যাক্টরিজের প্রকারভেদ, 1.3-এ রিফ্যাক্টরি কাঁচামালের তালিকা, 1.4-এ শেপড এবং মনোলিথিক রিফ্যাক্টরিজের সংজ্ঞা, 1.5 মনোলিথিক রিফ্যাক্টরিজ এবং শেপড রিফ্যাক্টরিজের তুলনা, 1.6 বিভিন্ন ক্ষেত্রে রিফ্যাক্টরিজের ব্যবহার। 1.1 রিফ্যাক্টরিজের সাধারণ ধারণা। রিফ্যাক্টরিজ এর আবিধানিক অর্থ হচ্ছে দুর্বল, অর্থাৎ রিফ্যাক্টরিজ একটি ইংরেজি শব্দ। এর আবিধানিক অর্থ হচ্ছে দুর্বল, যা কম তাপমাত্রায় গলে না বা কোনো রকম পরিবর্তন হয়, আকারের পরিবর্তন হয় না, অধিক তাপমাত্রায় গলে। রিফ্যাক্টরিজ একটি বিস্তৃত নাম। অধিকাংশ ক্ষেত্রে রিফ্যাক্টরিজ দ্বারা উচ্চ তাপমাত্রায় পোড়ানো ক্লিন ফার্নেস এবং বয়লার নির্মাণে ব্যবহৃত দ্রব্যকে বোঝায়, অর্থাৎ ওই সমস্ত দ্রব্য যে সমস্ত দ্রব্য ক্লিন ফার্নেস এবং বয়লার নির্মাণে ব্যবহৃত হয় তাদেরকে রিফ্যাক্টরিজ দ্রব্য বলে। রিফ্যাক্টরিজ সাধারণত কম তাপমাত্রায় গলানো সম্ভব নয়, তবে অধিক তাপমাত্রায় অর্থাৎ 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে তাপমাত্রায় গলানো সম্ভব। তাহলে আমরা বুঝতে পারলাম যে কম তাপমাত্রায় রিফ্যাক্টরিজে কোনো ধরনের বিকৃতি বা রিফ্যাক্টরিজ কম তাপমাত্রায় কোনো রকম গলে না বা তার অবস্থার কোনো রকম পরিবর্তন হয় না। কিন্তু 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে যদি ব্যবহার করা হয় সেই ক্ষেত্রে রিফ্যাক্টরিজ তার অবস্থার পরিবর্তন হয় বা গলে। সিরামিকে ব্যবহৃত যে সমস্ত কাঁচামাল বা দ্রব্য উচ্চ তাপমাত্রায় কোনো রকম বিকৃতি ছাড়াই উচ্চ তাপ প্রতিরোধ করতে সক্ষম তাকে রিফ্যাক্টরিজ বলে। অর্থাৎ সিরামিকে ব্যবহৃত যে সমস্ত কাঁচামাল বা দ্রব্য উচ্চ তাপমাত্রায় কোনো রকম বিকৃতি ছাড়া, অর্থাৎ অধিক তাপমাত্রায় অর্থাৎ 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরের তাপমাত্রায় কোনো রকম বিকৃতি ছাড়াই যদি সে তাপ প্রতিরোধ করতে সক্ষম হয় তাহলে সেটাকে আমরা বলবো রিফ্যাক্টরিজ। রিফ্যাক্টরিজ টেকনোলজির দৃষ্টিতে যেই সমস্ত দ্রব্যাদি ফার্নেস, বয়লার, ক্লিন ফার্নিচার ইত্যাদি নির্মাণে তাপ প্রতিরোধ করার জন্য ব্যবহৃত হয় তাকে রিফ্যাক্টরিজ বলে। অর্থাৎ রিফ্যাক্টরিজ টেকনোলজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে বলা হচ্ছে যে ক্লিন ফার্নেস এবং বয়লার এই সব ক্লিন ফার্নিচার ইত্যাদি নির্মাণ করার জন্য যে সমস্ত বস্তু বা যে সমস্ত কাঁচামাল ব্যবহৃত হয় এগুলিকে আমরা রিফ্যাক্টরিজ বলবো। ফাইন সিরামিকের অর্থে যে সমস্ত কাঁচামাল বা দ্রব্য পোর্সিলিন তাপমাত্রা অর্থাৎ 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে তাপ প্রতিরোধ করে তাকে রিফ্যাক্টরিজ বলবো। আগে বলেছি যে 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরের তাপমাত্রায় যদি তাপ প্রতিরোধ ক্ষমতা থাকে তাহলে সেইগুলিকে আমরা বলবো রিফ্যাক্টরিজ। এখানে বেশ কয়েকটি সংজ্ঞা দেওয়া আছে, তোমরা তোমাদের পছন্দ মতো সংজ্ঞাটি ব্যবহার করতে পারো। 1.2 রিফ্যাক্টরিজের প্রকারভেদ। সমস্ত রিফ্যাক্টরিজকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়, যেমন কেমিকো মিনারোলজিক্যাল বা রাসায়নিক প্রকৃতি, রিফ্র্যাক্টরিনেস বা থার্মাল স্টেবিলিটি বা হিট ডিউটি, এরপর আছে থার্মাল কন্ডাক্টিভিটি। এই 3 প্রকারের রিফ্যাক্টরিজ প্রধানত ভাগ করা যায়। কেমিকো মিনারোলজিক্যাল কাঁচামালের উপর ভিত্তি করে রিফ্যাক্টরিজকে আবার 3 ভাগে ভাগ করা যায়, যেমন 1 ক অ্যাসিড রিফ্যাক্টরিজ, খ বেসিক রিফ্যাক্টরিজ, গ নিউট্রাল রিফ্যাক্টরিজ। অ্যাসিড রিফ্যাক্টরিজের উদাহরণ হচ্ছে ফায়ার ক্লে রিফ্যাক্টরি, কেওলিন রিফ্যাক্টরি, সিলিকা রিফ্যাক্টরি, সেমি সিলিকা রিফ্যাক্টরি, জিরকোনিয়া রিফ্যাক্টরি, জিরকন রিফ্যাক্টরি ইত্যাদি। বেসিক রিফ্যাক্টরিজের উদাহরণ হচ্ছে ম্যাগনেসিয়া রিফ্যাক্টরিজ, ক্রোমোম্যাগনেসিয়া রিফ্যাক্টরিজ, ক্রোমোম্যাগনেসাইট রিফ্যাক্টরিজ, পেরিক্লোজ রিফ্যাক্টরিজ, ভোলোসাইট রিফ্যাক্টরিজ, ফোস্টেরাইট রিফ্যাক্টরিজ, ক্যালসাইট রিফ্যাক্টরিজ, বেসিক স্লাগ রিফ্যাক্টরিজ ইত্যাদি। নিউট্রাল রিফ্যাক্টরিজের উদাহরণ হচ্ছে বক্সাইট রিফ্যাক্টরিজ, অ্যালুমিনা রিফ্যাক্টরিজ, হাই অ্যালুমিনা রিফ্যাক্টরিজ, কার্বন
রিফ্যাক্টরিজ, সিলিকন কার্বাইড রিফ্যাক্টরিজ, ক্রোমো রিফ্যাক্টরিজ, ক্রোমো অ্যালুমিনা রিফ্যাক্টরিজ, সিলিমিনাইট রিফ্যাক্টরিজ, কায়ানাইট রিফ্যাক্টরিজ, মিউলাইট রিফ্যাক্টরিজ ইত্যাদি। এখানে বিভিন্ন প্রকার কেমিক্যাল কম্পোজিশনের উপর, কেমিক্যাল বা কাঁচামালের উপর ভিত্তি করে প্রকারভেদ দেওয়া আছে এবং তার সাথে উদাহরণগুলি দেওয়া আছে। দুর্বলতা অনুসারে, এর আগে আমরা জানলাম কাঁচামাল অনুসারে বা কেমিক্যাল মিনারোলজিক্যাল অনুসারে রিফ্র্যাক্টরিজের প্রকারভেদ। এইবার আমরা জানব দুর্বলতা অনুসারে বা রিফ্র্যাক্টরিনেস অনুসারে রিফ্র্যাক্টরিজকে 4 ভাগে ভাগ করা যায়। ক, লো হিট ডিউটি রিফ্র্যাক্টরিজ, ইন্টারমিডিয়েট হিট ডিউটি রিফ্র্যাক্টরিজ, হাই হিট ডিউটি রিফ্র্যাক্টরিজ, সুপার হিট ডিউটি রিফ্র্যাক্টরিজ, এই 4 ভাগে ভাগ করা হয়। এখন লো হিট ডিউটি রিফ্র্যাক্টরিজ, এখানে লো হিট বলতে বোঝাচ্ছে যে কম তাপমাত্রা। কম তাপমাত্রা মানে কত? মানে হচ্ছে পিসিই, পাইরোমেট্রিক কোন ইকুইভ্যালেন্ট কোন নাম্বার 19 থেকে 28, অর্থাৎ 1520 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1630 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই লো হিট ডিউটি তাপ সহ্য করতে পারে। এর উদাহরণ হচ্ছে ক্যালসাইট রিফ্র্যাক্টরি। এবার আসে ইন্টারমিডিয়েট হিট ডিউটি রিফ্র্যাক্টরিজ। এখানে পাইরোমেট্রিক কোন ইকুইভ্যালেন্ট কোন নং 28 থেকে 30, অর্থাৎ 1631 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1670 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইন্টারমিডিয়েট হিট ডিউটি রিফ্র্যাক্টরিজ তাপ সহ্য করতে পারে। এটার উদাহরণ হচ্ছে ফায়ার রিফ্র্যাক্টরিজ। এবার হাই হিট ডিউটি রিফ্র্যাক্টরিজ, এর পিসিই কোড নং 30 থেকে 33, যা 1671 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 1730 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে। এর উদাহরণ হচ্ছে ক্রোমাইট রিফ্র্যাক্টরিজ। এরপর সুপার হিট ডিউটি রিফ্র্যাক্টরিজ, যা পিসিই কোড নাম্বার 33 এর উপরে, অর্থাৎ 1730 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে তাপ সহ্য করতে পারে। এর উদাহরণ হচ্ছে ম্যাগনেসাইট রিফ্র্যাক্টরিজ। এরপর আসে থার্মাল কন্ডাক্টিভিটি বা তাপ পরিবাহিতার উপর ভিত্তি করে রিফ্র্যাক্টরিজকে সাধারণত 2 ভাগে ভাগ করা হয়, যেমন কন্ডাক্টিং রিফ্র্যাক্টরিজ এবং নন কন্ডাক্টিং রিফ্র্যাক্টরিজ। কন্ডাক্টিং রিফ্র্যাক্টরিজের উদাহরণ হচ্ছে সিলিকন কার্বাইড রিফ্র্যাক্টরিজ, জিরকোনিয়াম কার্বাইড রিফ্র্যাক্টরিজ ইত্যাদি। আর নন কন্ডাক্টিং রিফ্র্যাক্টরিজের উদাহরণ হচ্ছে সিলিকা রিফ্র্যাক্টরিজ, অ্যালুমিনা রিফ্র্যাক্টরিজ ইত্যাদি। এই হচ্ছে আমাদের রিফ্র্যাক্টরিজের প্রকারভেদ, বিস্তারিত আলোচনা করা হলো। এবার 1.3 আমরা আলোচনা করব রিফ্র্যাক্টরিজ কাঁচামালের তালিকা। আমরা আগেই জেনেছিলাম যে কাঁচামালের উপর ভিত্তি করে রিফ্র্যাক্টরিজ প্রধানত 3 প্রকার: অ্যাসিড রিফ্র্যাক্টরিজ, বেসিক রিফ্র্যাক্টরিজ, নিউট্রাল রিফ্র্যাক্টরিজ। সেই অনুপাতে এখন আমরা কাঁচামালের উপর ভিত্তি করে অ্যাসিড রিফ্র্যাক্টরিজ, বেসিক রিফ্র্যাক্টরিজ এবং নিউট্রাল রিফ্র্যাক্টরিজ, এই 3 ভাগে কাঁচামালকে আমরা ভাগ করতে পারি। অ্যাসিড রিফ্র্যাক্টরিজকে RO2 গ্রুপের রিফ্র্যাক্টরিজ বলা হয় বা কাঁচামাল বলা হয়। বেসিক রিফ্র্যাক্টরিজকে RO গ্রুপের কাঁচামাল বলা হয় এবং নিউট্রাল রিফ্র্যাক্টরিজকে R2O গ্রুপের কাঁচামাল বলা হয়। অ্যাসিড রিফ্র্যাক্টরিজের উদাহরণ হচ্ছে ফায়ার ক্লে, অ্যালুমিনাস ফায়ার ক্লে, কেওলিন, সিলিকা, সেমিসিলিকা, কোয়ার্টজ, কোয়ার্টজাইট, হোয়াইট স্যান্ড, গ্রানিস্টার, জিরকন ইত্যাদি। বেসিক রিফ্র্যাক্টরিজের উদাহরণ হচ্ছে ম্যাগনেসিয়া, ম্যাগনেসাইট, হাইড্রোম্যাগনেসাইট, ক্রোমোম্যাগনেসিয়া, ক্রোমোম্যাগনেসাইট, পেরিক্লোজ, ভোলোসাইট, ফস্টিডাইট, ডোলোমাইট, হোয়াইটিং, লাইমস্টোন, কস্টিক লাইম, ক্যালসাইট, জিপসাইট, জিওবরাইট, বেসিক স্লাগ ইত্যাদি। নিউট্রাল রিফ্র্যাক্টরিজের উদাহরণ হচ্ছে বক্সাইট, অ্যালুমিনা, হাই অ্যালুমিনা, কার্বন, সিলিকন কার্বাইড, ক্রোমো অ্যালুমিনা, ক্রোমোম্যাগনেসাইট, সিলিমেনাইট, কায়ানাইট, মিউলাইট, ক্রায়োলাইট, কোরান্ডাম ইত্যাদি। এই হচ্ছে রিফ্র্যাক্টরিতে কাঁচামালের একটি তালিকা। এখন আমরা জানব শ্যাফট এবং মনোলিথিক রিফ্র্যাক্টরিজের সংজ্ঞা। শ্যাফট রিফ্র্যাক্টরিজ,
শেপ হলো আকার আকৃতি, কোনো কিছুর আকার আকৃতিকে বলবো আমরা শেপড। তাহলে যে সকল রিফ্লেক্টরিজে সুনির্দিষ্ট আকৃতি আছে এবং রিফ্লেক্টরিজ নির্মাণ কাজে ব্যবহার করা হয় ওই সকল রিফ্লেক্টরিজকে শেপড রিফ্লেক্টরিজ বলে। যেমন রিফ্লেক্টরি ব্রিক, একটি রিফ্লেক্টরি ব্রিজকে নির্দিষ্ট আয়তন আকার আকৃতি আছে, যার কারণে এটাকে আমরা বলবো শেপড রিফ্লেক্টরিজ। এরপর আসো মনোলিথিক রিফ্লেক্টরিজ। মনোলিথিক রিফ্লেক্টরিজ হচ্ছে যে সকল রিফ্লেক্টরিতে সুনির্দিষ্ট কোনো আকৃতি নেই তবে রিফ্লেক্টরি নির্মাণ কাজে ব্যবহার করা হয় ওই সকল রিফ্লেক্টরিজকে মনোলিথিক রিফ্লেক্টরিজ বলে। যেমন রিফ্লেক্টরি সিমেন্ট, এর কোনো নির্দিষ্ট আকার আকৃতি নেই, এটা একটা পাউডার জাতীয় কাঁচামাল বা উপাদান। মনোলিথিক রিফ্লেক্টরিজ এবং শেপড রিফ্লেক্টরিজের তুলনা। মনোলিথিক রিফ্লেক্টরিজ এবং শেপড রিফ্লেক্টরিজের তুলনামূলক ছক নিম্নে উল্লেখ করা হল। প্রথমে আমরা ছকগুলি এইভাবে সাজাই: তুলনা, মনোলিথিক রিফ্লেক্টরিজ, শেপড রিফ্লেক্টরিজ। এই তুলনাগুলি আমরা বিভিন্নভাবে করতে পারি, যেমন সংজ্ঞা, উদাহরণ, আকার, আকৃতি, অবস্থা, প্রস্তুতি, পানি পোড়ানো, কাজ, সংরক্ষণ ইত্যাদি বিভিন্নভাবে তুলনা করা যেতে পারে। আমরা প্রথমে দেখতে পারি যে সংজ্ঞা কি ধরনের তুলনা আছে। যেমন যে সকল রিফ্লেক্টরিজে সুনির্দিষ্ট কোনো আকৃতি নেই তবে রিফ্লেক্টরিজ নির্মাণ কাজে ব্যবহার করা হয় ওই সকল রিফ্লেক্টরিজকে মনোলিথিক রিফ্লেক্টরিজ বলে। আবার শেপড রিফ্লেক্টরিজের তুলনা: যে সকল রিফ্লেক্টরিজে সুনির্দিষ্ট আকৃতি আছে এবং রিফ্লেক্টরিজ নির্মাণ কাজে ব্যবহার করা হয় ওই সকল রিফ্লেক্টরিজকে শেপড রিফ্লেক্টরিজ বলে। অর্থাৎ সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারি মনোলিথিক রিফ্লেক্টরি কোনো নির্দিষ্ট আকৃতি নেই, আবার শেপড রিফ্লেক্টরিতে সুনির্দিষ্ট আকৃতি আছে। আবার উভয়ই রিফ্লেক্টরি নির্মাণ কাজে ব্যবহার করা হয়। তাহলে কিছু সাদৃশ্য আছে, কিছু অমিল রয়েছে। উদাহরণ: মনোলিথিক রিফ্লেক্টরিজের উদাহরণ রিফ্লেক্টরি সিমেন্ট, কাস্টেবল রিফ্লেক্টরি সিমেন্ট ইত্যাদি। আর শেপড রিফ্লেক্টরিজের উদাহরণ ফায়ার রিফ্লেক্টরি ব্রিক, সিলিকা রিফ্লেক্টরি ব্রিক, অ্যালুমিনিয়াম রিফ্লেক্টরি ব্রিক ইত্যাদি। আকার: মনোলিথিক রিফ্লেক্টরিতে নির্দিষ্ট আকার নেই, শেপড রিফ্লেক্টরিতে নির্দিষ্ট আকার আছে। আকৃতি: মনোলিথিক রিফ্লেক্টরিজের আকৃতি দানাদার আকৃতির, শেপড রিফ্লেক্টরিজের আকৃতি সলিড আকৃতির। অবস্থা: মনোলিথিক রিফ্লেক্টরি ব্যবহারের পূর্বে শুষ্ক অবস্থায় থাকে, শেপড রিফ্লেক্টরি ব্যবহারের পূর্বে পুরানো অবস্থায় থাকে। প্রস্তুতি: মনোলিথিক রিফ্লেক্টরি মিক্সিং পদ্ধতিতে প্রস্তুত করা হয়, শেপড রিফ্লেক্টরি প্রেসিং পদ্ধতিতে প্রস্তুত করা হয়। মনোলিথিক রিফ্লেক্টরি পানির ব্যবহারের সময় প্রয়োজন মতো পানি মিশ্রিত করা দরকার হয়, আর শেপড রিফ্লেক্টরি ব্যবহারের সময় পানির প্রয়োজন নেই। পুরানো: মনোলিথিক রিফ্লেক্টরি ব্যবহারের পর স্থায়িত্ব আনয়নের জন্য পুরানো হয়, আর শেপড রিফ্লেক্টরি ব্যবহারের পূর্বে স্থায়িত্ব আনয়নের জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ ব্যবহারের পূর্বে, অর্থাৎ যখন আমরা শেপড রিফ্লেক্টরি যেমন ব্রিক, এটা ব্যবহারের আগেই এটা পুড়িয়ে এর পুরানো হয় এবং এটার আকৃতি প্রদান করা হয়। কিন্তু মনোলিথিক রিফ্লেক্টরি ব্যবহারের আগে পুরানো হয় না, এটা প্রয়োগ করার পরে এটাকে স্থায়িত্ব আনয়ন করার জন্য পুরানো হয়। কাজ: মনোলিথিক রিফ্লেক্টরি জোড়া লাগানোর কাজে ব্যবহার করা হয়, অর্থাৎ সিমেন্ট যেরকম জোড়া লাগায় সেরকম জোড়া লাগানোর কাজে ব্যবহার করা হয়। শেপড রিফ্লেক্টরি গাঁথুনি বা নির্মাণ ফার্নিচার কাজে ব্যবহার করা হয়। সংরক্ষণ: মনোলিথিক রিফ্লেক্টরি শুষ্ক স্থানে প্যাকেটবন্দি অবস্থায় সংরক্ষণ করা হয়, শেপড রিফ্লেক্টরি মুক্ত বা খোলা স্থানে প্যাকেটবন্দি ছাড়াই সংরক্ষণ করা যায়। এই হচ্ছে মনোলিথিক রিফ্লেক্টরি এবং শেপড রিফ্লেক্টরির তুলনামূলক একটি পার্থক্য। এবার আমরা জানব বিভিন্ন ক্ষেত্রে রিফ্লেক্টরিজের ব্যবহার। রিফ্লেক্টরিজের অনেক ব্যবহার রয়েছে শিল্প কারখানাগুলিতে, প্রায় প্রতিটি শিল্প কারখানায় কম বেশি রিফ্লেক্টরিজ ব্যবহৃত হয়। এখানে কিছু কিছু ক্ষেত্র উল্লেখ করা হয়েছে, যেমন ড্রাই হিট ফার্নেস নির্মাণে রিফ্লেক্টরি ব্যবহার করা হয়, গ্যাস রিটোর্ট এবং গ্যাস
রিটোড স্থাপনের কাজে রিফ্যাক্টরি ব্যবহার করা হয়, গ্যাস প্রডিউসারের কাজে রিফ্যাক্টরি ব্যবহার করা হয়, অ্যানেলিং ফার্নেস নির্মাণ কাজে রিফ্যাক্টরিজ ব্যবহার করা হয়, রিহিটিং ফার্নেস নির্মাণ কাজে রিফ্যাক্টরিজ ব্যবহার করা হয়, বয়লার সেটিংস এর কাজে রিফ্যাক্টরি ব্যবহার করা হয়, কুক ওভেন নির্মাণ কাজে রিফ্যাক্টরি ব্যবহার করা হয়, ল্যাডেল লাইনিং এর কাজে রিফ্যাক্টরিজ ব্যবহার করা হয়, ব্লাস্ট ফার্নেস নির্মাণের কাজে রিফ্যাক্টরি ব্যবহার করা হয়, লাইম ক্লিন নির্মাণ কাজে রিফ্যাক্টরি ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম মেল্টিং ফার্নেস নির্মাণ কাজে রিফ্যাক্টরি ব্যবহার করা হয়, সিমেন্ট ক্লিন বা রোটারি ক্লিন নির্মাণ কাজে রিফ্যাক্টরি ব্যবহার করা হয়, গ্লাস ট্যাঙ্ক ফার্নেস নির্মাণ কাজে রিফ্যাক্টরি ব্যবহার করা হয়, ওপেন হার্ট ফার্নেস নির্মাণ কাজে রিফ্যাক্টরি ব্যবহার করা হয়, সিরামিক ক্লিন নির্মাণ কাজে রিফ্যাক্টরি ব্যবহার করা হয়। এই যে 15টি ব্যবহার দেওয়া হয়েছে, এই 15টি ব্যবহারের মধ্যে সবগুলি কিন্তু কোনো না কোনো বয়লার অথবা ফার্নেস অথবা ক্লিন বা উচ্চ তাপে ব্যবহৃত হয় এমন কোনো জায়গায় এই রিফ্যাক্টরি ব্যবহার উল্লেখ করা হয়েছে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা সম্পর্কে জানব, যেমন গ্রগ। গ্রগ হচ্ছে যে পুরা মাটিকে যখন পুরানো হয় তখন আমরা সাধারণত ব্রিক বা ইট তৈরির সময় মাটি পোড়াই বা সিরামিকের কোনো বস্তু পোড়ানোর সময় মাটিকে পোড়াই। এই পুরা মাটি যখন আমরা পুনরায় ব্যবহার করি তখন সেটাকে বলবো আমরা গ্রগ। যেমন প্রজ্বলিত বা পুরানো ক্লের বা মাটির কণাকে গ্রগ বলে, অর্থাৎ প্রজ্বলিত ক্লের কণাকে গ্রগ বলে, অর্থাৎ পুরা মাটির কণাকে আমরা গ্রগ বলবো, অর্থাৎ পুরানো ইটের ভাঙা অংশের গুঁড়াকে গ্রগ বলবো। এটা সাধারণত ফায়ার ক্লে ব্রিক তৈরি করার জন্য সময় আমরা কোয়ার্জের পরিবর্তে এই গ্রগ ব্যবহার করে থাকি। এরপরে আমরা জানবো ম্যাশ। ম্যাশ হচ্ছে চালনি, অর্থাৎ একটি চালনিতে আমরা যখন ম্যাটেরিয়ালকে বিভিন্ন ভাগে ভাগ করব, বিভিন্ন আকারে পৃথক করব, তখন একটা চালনির প্রয়োজন হয়। এই চালনিটি কত সাইজের চালনি সেটা নির্ণয় করার জন্য আমরা বলি যে চালনির ম্যাশ সম্পর্কে জানা বা ম্যাশ নাম্বার সম্পর্কে জানা। অর্থাৎ কোনো চালনির প্রতি রৈখিক ইঞ্চিতে কতগুলি ছিদ্র আছে তাকে ওই চালনির তত ম্যাশ বলে। অর্থাৎ প্রতি রৈখিক ইঞ্চিতে প্রতিটি চালনির একটি নির্দিষ্ট সারিতে তার ছিদ্রগুলি আছে। এই প্রতিটা সারিতে 1 ইঞ্চি পরিমাণ জায়গাতে কতগুলি ছিদ্র আছে সেটাই হবে ওই চালনির তত নম্বরের চালনি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ধরো একটি চালনির 1 রৈখিক ইঞ্চিতে 20টি ছিদ্র আছে, তাহলে আমরা এই চালনিকে বলবো 20 ম্যাশের চালনি। এরপর কোণ। আমরা তাপমাত্রা নির্ণয় করার জন্য থার্মোমিটার, থার্মোকাপল, থার্মোস্ট্যাট বিভিন্ন মিডিয়া ব্যবহার করে থাকি, কিন্তু এই সমস্ত মিডিয়াগুলি অনেক সময় যান্ত্রিক ত্রুটি হতে পারে, বিধায় আমরা ট্রেডিশনাল পদ্ধতিতে তাপমাত্রা নির্ণয় করার জন্য সিরামিকের কাঁচামাল ব্যবহার করে কিছু কোণ আকৃতির অর্থাৎ ত্রিভুজ আকৃতির একটি দণ্ডকে পুড়িয়ে তার তাপমাত্রা নির্ণয় করে থাকি। ওই সমস্ত ত্রিভুজ আকৃতির যে সিরামিক বডি যার দ্বারা আমরা তাপমাত্রা নির্ণয় করি সেটাকে আমরা বলবো কোণ। যেমন ত্রিভুজ আকৃতির পিরামিড সাদৃশ, অর্থাৎ এটা 3টা তল থাকবে, পিরামিড সাদৃশ সিলিকা এবং অ্যালুমিনা যৌগে গঠিত, অর্থাৎ সিলিমিনা এবং অ্যালুমিনা কাঁচামাল দ্বারা গঠিত সিরামিক বডি যা দিয়ে ক্লিন ও ফার্নেসে তাপমাত্রা নির্ণয় করা হয় তাকে আমরা বলবো কোণ। এই কোণের চিত্র পরবর্তী স্লাইডে আছে, আমি দেখাবো। এখন এই কোণটা নির্ণয় করার জন্য, কোণের তাপমাত্রা নির্ণয় করার জন্য একটা আদর্শ মাপ রয়েছে। এই আদর্শ মাপটা কম্পেয়ার করা হয়
বা তুলনা করা হয় সেন্টিগ্রেড অথবা ফারেনহাইটের মাধ্যমে। কত ডিগ্রি সেন্টিগ্রেড বা কত ফারেনহাইটে কোন নাম্বার কত হবে এইটাকে তুলনা করাকে বলা হয় পাইরোমেট্রিক কোণ ইকুইভ্যালেন্ট, পাইরোমেট্রিক কোণ ইকুইভ্যালেন্ট বা পিসিই, সংক্ষেপে পিসিই। তোমরা আগের স্লাইডে দেখেছো আমরা যখন রিফ্র্যাক্টরিনেস এর প্রকারভেদ আলোচনা করেছি তখন বলেছিলাম পিসিই কোণ নাম্বার এত, সেন্টিগ্রেডে এত। ঠিক তেমনি একটি ব্রিকের সুপার হিট ডিউটি ব্রিক, হাই হিট ডিউটি ব্রিক, মিডিয়াম হিট ডিউটি ব্রিক, লো হিট ডিউটি, বিভিন্ন টেম্পারেচারের যে ব্রিকগুলি রয়েছে সেখানে আমরা যে কোণগুলি ব্যবহার করি সেই কোণগুলিতে ব্যবহৃত কাঁচামাল হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনা। এখানে সিলিকার পার্সেন্টেজ দেওয়া আছে, অ্যালুমিনার পার্সেন্টেজ দেওয়া আছে এবং আদার্স ম্যাটেরিয়াল পার্সেন্টেজ দেওয়া আছে। এইভাবে যদি একটা বডি তৈরি করে আমরা একটা কোণ তৈরি করি, এই কোণের টেম্পারেচার হবে 3175 বা 3175 থেকে 3200 ডিগ্রি ফারেনহাইট। আবার যদি কম্পোজিশনটা এমন হয়, সিলিকার কম্পোজিশন, সিলিকার পরিমাণ থাকে 50 থেকে 80% এবং অ্যালুমিনা পার্সেন্টেজ থাকে 35 থেকে 40% এবং অন্যান্য কাঁচামাল যদি 5 থেকে 9% এরকম থাকে, তাহলে এর টেম্পারেচার হবে 3017 থেকে 3175 ডিগ্রি ফারেনহাইট। এরকম প্রত্যেকটি লেভেলেরই সুপার হিট ডিউটি, হাই হিট ডিউটি, মিডিয়াম হিট ডিউটি, লো হিট ডিউটি, এই প্রতিটি লেভেলেরই কম্পোজিশন সহ তার তাপমাত্রা তুলনা করে দেওয়া আছে। এই কোণগুলিকে আমরা স্যাগার কোণ নামেও অভিহিত করতে পারি, কারণ এই বিজ্ঞানী স্যাগার, যিনি আমেরিকান একজন সিরামিস্ট বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম এই কোণের আবিষ্কার করেন, যার কারণে ওনার নাম অনুসারেই এই কোণকে আমরা স্যাগার কোণ নামে অভিহিত করতে পারি। এই স্যাগার কোণের মধ্যে 1 নম্বর কোণ নম্বর 1 টেম্পারেচার, ফিউশন টেম্পারেচার বা গরম তাপমাত্রা হচ্ছে 1110, এরকম 2 নম্বর হচ্ছে 1120, এরকম ভাবে 9 নম্বর পর্যন্ত দেওয়া আছে 1280 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ কোন নম্বর যদি আমি 9 বলি তাহলে বুঝতে হবে এইটা টেম্পারেচারের ক্ষেত্রে 1280 ডিগ্রি সেন্টিগ্রেড মিন করে। এখানে কিছু টেম্পারেচারের তুলনা দেওয়া আছে, কোন নাম্বার, স্যাগার কোন নাম্বার দেওয়া আছে, তার সাথে সাথে টেম্পারেচার, মেল্টিং টেম্পারেচারের কথা সেন্টিগ্রেডে দেওয়া আছে। এইখানে চার্টটা তোমরা দেখতে পারবা। আর আমি পূর্বেই বলেছিলাম যে কোণের একটি চিত্র দেখাবো। এই হলো আমাদের ত্রিভুজ আকৃতির পিরামিড সদৃশ কোণ। এখানে দেখো কিছু কিছু কোণ একবারে তার অবস্থান অনুযায়ী সোজা হয়ে দাঁড়িয়ে আছে, কিছু কিছু কোণ কিছু অবনত হয়েছে এবং কিছু কিছু কোণ একবারে তার বেজের সাথে মিলে গেছে বা হেলে নুয়ে পড়েছে। অর্থাৎ যেই কোণে টেম্পারেচার বেশি সহ্য ক্ষমতা সে তার অবস্থান ঠিক রেখেছে, যার আরেকটু অবস্থান দুর্বল অর্থাৎ টেম্পারেচার একটু কম সে অবনত হয়েছে, এবং যার টেম্পারেচার আরো কম সে একবারে অবনত হয়ে গেছে। এতে আমরা বুঝতে পারি যে একটি ক্লিনের ভিতরে যদি বা একটি ফার্নেসের ভিতরে যদি আমি 3 ধরনের ক্যাটাগরির 3 ধরনের তাপমাত্রার কোণকে আমি এভাবে একটা ভেজের উপরে রেখে আমি ক্লিনের ভিতরে ঢুকে রাখি, তাহলে নির্দিষ্ট টেম্পারেচারে যখন আসবে তখন একেবারে অবনত হয়ে যাবে একটি কোণ, আর একটি কোণ অর্ধ অবনত হবে এবং একটি কোণ সোজা থাকবে। তার মানে বুঝতে হবে যে আমার যে কাঙ্ক্ষিত টেম্পারেচার সেই টেম্পারেচারটি হচ্ছে এইটি। এর আগেই কাঙ্ক্ষিত টেম্পারেচারের আগে একটি কোণ কম তাপমাত্রা থাকার কারণে অবনত হয়েছে এবং একটি কোণ সোজা হয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ আমার কাঙ্ক্ষিত টেম্পারেচার থেকে এটা আরো বেশি টেম্পারেচারের কোণ স্থাপন করা হয়েছে। এভাবে আমরা কোণকে সাধারণত নির্ণয় করে দিই, কোণের মাধ্যমে তাপমাত্রা নির্ণয় করে থাকি। তাহলে এই অধ্যায়ে আমরা যা যা জানতে পারলাম তা হচ্ছে রিফ্র্যাক্টরিজের সাধারণ ধারণা, রিফ্র্যাক্টরিজের প্রকারভেদ, রিফ্র্যাক্টরিজের কাঁচামালের তালিকা,
শেপড এবং মনোলিথিক রিফ্যাক্টরিজের সংজ্ঞা, মনোলিথিক রিফ্যাক্টরিজ এবং শেপড রিফ্যাক্টরিজের তুলনা এবং বিভিন্ন ক্ষেত্রে রিফ্যাক্টরিজের ব্যবহার এবং গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা আমরা জানতে পারলাম। এখানে অনুশীলনী 1-এ দেওয়া আছে রিফ্যাক্টরিজ, 1-এ দেওয়া আছে রিফ্যাক্টরিজ কাকে বলে, রিফ্যাক্টরিজ বলতে কি বোঝায়, রিফ্যাক্টরিজ 2-তে দেওয়া আছে রিফ্যাক্টরিজ কত ভাগে ভাগ করা যায় কি কি, রিফ্যাক্টরিজ শ্রেণী বিভাগ আলোচনা করো, 3 নম্বরে দেওয়া আছে কোন কি, 4 নম্বরে দেওয়া আছে পিসিই কি, হ্যাঁ 5 নম্বর দেওয়া আছে মনোলিথিক রিফ্যাক্টরিজ কাকে বলে, হ্যাঁ 6-এ দেওয়া আছে শেপড রিফ্যাক্টরিজ কাকে বলে, 7-এ আছে গ্রক কাকে বলে, 8-এ আছে ম্যাশ কাকে বলে। এই ইতিমধ্যে তোমরা এই শর্ট কোশ্চেনগুলি তোমরা উত্তর পেয়েছো আমার আলোচনা থেকে। এক রচনামূলক প্রশ্নের মধ্যে রয়েছে রিফ্যাক্টরিজের অর্থ কী, রিফ্যাক্টরিজ কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার রিফ্যাক্টরিজের উদাহরণ সহ নাম লিখো, এবং 2তে আছে রিফ্যাক্টরিজের ব্যবহার বর্ণনা করো, 3-এ আছে মনোলিথিক রিফ্যাক্টরিজ এবং শেপড রিফ্যাক্টরিজের তুলনামূলক পার্থক্য উল্লেখ করো। পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে পারে। এর বাইরেও তোমাদের যে সিলেবাস আছে সিলেবাস অনুযায়ী, অর্থাৎ এই আমাদের এই পাঠ্য সূচি অনুযায়ী আমাদের বিভিন্ন ধরনের প্রশ্ন এই আসতে পারে, তবে এখানে কিছু সম্ভাব্য প্রশ্ন দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে এই ক্লাসটি উপভোগ করার জন্য।